আয়াত রান্নাঘরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার সামনে রাখা অত্যাধুনিক কফি মেকার, গ্রাইন্ডার আর বিচিত্র সব ইলেকট্রনিক্স গ্যাজেট, কিন্তু এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সে জানে না। আজ সকালে ডেইজিকে এসব দিয়েই কাজ করতে দেখেছিল ঠিকই, কিন্তু তখন পালানোর চিন্তায় আয়াত এতটাই বিভোর ছিল যে যন্ত্রগুলো কারিকুরি খেয়াল করার অবকাশ পায়নি সে। সে মোটেও আরভানের কোনো আদেশ পালন করতে চায় না, কিন্তু তার কানে আরভানের সেই গাঢ় কণ্ঠস্বরটি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আদেশ নয় আয়াত, অনুরোধ করছি। কি ছিল সেই কণ্ঠে? কোনো এক অজানা আরতি, নাকি এক গভীর ক্লান্তি? আয়াত দীর্ঘশ্বাস ফেলল। সে শুধু চা বানাতে জানে, কফি তো তার জীবনের অভিজ্ঞতাই নেই। চায়ের কথা মনে পড়তেই আয়াতের ঝাপসা স্মৃতির দুয়ার হুড়মুড় করে খুলে গেল। শৈশবে মায়ের কাছে সেই এক কাপ চায়ের আবদার করা আর মায়ের বকুনি খাওয়া। ছোট্ট আয়াত বায়না ধরে বলেছিল, মা, আমি একটু চা খাবো। মা কড়া গলায় উত্তর দিয়েছিলেন, একদম না। বাচ্চাদের চা খাওয়া উচিত নয়। চা হলো এক ধরনের নেশার মতো। একবার অভ্যাস হয়ে গেলে তা ছাড়া জীবনভর অসম্ভব হয়ে পড়বে। কিন্তু আয়াত ছিল নাছোড়বান্দা। মায়ের আঁচল ধরে সে এমন বায়না শুরু করল যে শেষমেশ মা হার মানলেন। ছোট্ট একটা কাপে আধা কাপ চা ঢেলে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু কপালমন্দ, চায়ের কাপ হাতে নিতেই গরম চা চলকে পড়ে গেল ছোট্ট আয়াতের নরম হাতে। আয়াতের আকাশ ফাটানো চিৎকারে বাবা হন্তদন্ত হয়ে ঘরে থেকে ছুটে এসেছিলেন। আয়াতকে পরম মমতায় আগলে নিয়ে তিনি ব্যাকুল হয়ে বলেছিলেন, কি হয়েছে আমার রাজকন্যাটার? কোথায় ব্যথা? এসো দেখি, এতখানি পুড়ে গেছে। এই আয়াতের মা, দ্রুত বরফ নিয়ে আসো। বাবা তখন মাকে অনুযোগের সুরে বলেছিলেন, আদৌ কি তোমার কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? এতটুকু মেয়ের হাতে কেউ গরম চায়ের কাপ ধরিয়ে দেয়? মা তখন তেজ নিয়ে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলতেন, সব দোষ কি শুধু আমার? তোমার মেয়ে চায়ের জন্য আমাকে পাগল করে দিয়েছিল, তাই তো দিলাম। মেয়েকে তো শাসন করতে পারো না, শুধু রাজকন্যা রাজকন্যা করে মাথায় তোলো। আহ! স্মৃতির ঘোর কাটল হাতের তীব্র জ্বালায়। কফি বানানোর ব্যর্থ চেষ্টায় আনমনা হয়েই হাতে গরম পানির পাত্রের ছ্যাঁকা লেগেছে। তার চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠল। আজ তার সেই পোড়া হাতে ফু দেওয়ার জন্য বাবা পাশে নেই। কেউ তাকে বুকে আগলে নিয়ে বলছে না, কি হয়েছে আমার রাজকন্যার? আজ কেউ বরফ আনতে দিক দৌড়াবে না। রাজকন্যার তকমাটা তো অনেক আগেই ফিকে হয়ে মুছে গেছে। আজ সে একা, সাত সমুদ্র দূরে এক অচেনা মানুষের নির্দয় ঘেরাটোপে বন্দী। তার বাবা যদি জানতেন মেয়ের ভাগ্যে এতটা একাকিত্ব আর অসহায়ত্ব লেখা আছে, তবে হয়তো সেদিন ওভাবে তাকে আদরে আগলে রাখতেন না। রূঢ় বাস্তবতার সাথে লড়াই করার শিক্ষাটা হয়তো শৈশবেই দিয়ে দিতেন। এই নিষ্ঠুর ধ্রুব সত্যটা ১৫ বছর বয়সী আয়াতের সামনে এসে প্রথম উচ্চারণ করেছিলেন নাজমা বেগম। তিনি গলা উঁচিয়ে বলেছিলেন, এই যে পটের বিবি, আপনি কি মনে করেছেন আপনার বিদেশি স্বামী এসে আপনাকে রাজরানী করে রাখবে? আসবে না সে, আর আসবে না। বিয়ে করে তো সেই কবে রেখে গেছে, কোনো যোগাযোগই রাখেনি। কতদিন অন্যের ঘাড়ে বসে অন্ন ধ্বংস করবে? এবার দয়া করে একটু গতটা নাড়াও, চুলোর কাছে যান, কাজ শিখুন। বিদেশে জন্মানো ছেলে আপনাকে নিয়ে ঘর করতে যাবে না। গিয়ে দেখুন সে কত মেয়ে মানুষের সাথে ফষ্টি করে বেড়াচ্ছে। তাই নিজের চিন্তা নিজেই করুন। নাজমা বেগম সেদিন আয়াতকে এক প্রকার টেনেই রান্নাঘরে নিয়ে গিয়েছিলেন। তার সামনে প্রায় ১ কেজি ওজনের একটা বিশাল মাছ ধরিয়ে দিয়ে কর্কশ গলায় বলেছিলেন, কাটো এটা। আয়াত সেদিনের আগে কোনো দিন মাছ কাটেনি। ছোট হাত দুটো দিয়ে মাছটা ধরলেও সে পুরোপুরি বাগে আনতে পারছিল না। কোনোভাবে ধরে পিঠ বরাবর কাটতে গিয়ে মাছের ধারালো পাখনা তার হাতের তালুতে সজোরে গেঁথে গিয়েছিল। সেই রক্ত আর অসহ্য স্মৃতিগুলো আজ এই দূর প্রবাসে এসেও যেন নতুন করে জেগে উঠেছে। কিন্তু অতীত তাকে কষ্ট দিলেও বর্তমানে সে আর দুর্বল হতে চায় না। আরবান নিজের রুমে ভিডিও কনফারেন্সিং এ ব্যস্ত। তার চোখ দুটো নিস্তেজ হয়ে আছে। অবসাদে পাতা দুটো বুজে আসতে চাইছে বারবার,
কিন্তু কাজগুলো দ্রুত শেষ করা প্রয়োজন। অফিসের সেই চরম উত্তেজনার মুহূর্তে মিটিং ফেলে চলে এসেছিল সে। এখন ভার্চুয়ালি সেই ত্রুটিগুলোই সংশোধন করে দিচ্ছে। ভিডিও কনফারেন্স শেষ করে ল্যাপটপ বন্ধ করে আরবান সোফায় মাথা এলিয়ে দিতেই ফারহানের কল আসলো। ফোনের ওপাশ থেকে ফারহান রীতিমতো চিৎকার করে উঠল, তুই একটা আস্ত অমানুষ এভি! আমাকে কিছু না বলে মিটিং ক্যান্সেল করে চলে এলি। এখানে সবাই আমাকে বলির পাঠা বানিয়ে ছেড়েছিল। তাদের যা মেজাজ, পারলে আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিত। আরবান ক্লান্ত গলায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নাটক কম কর ফারহান। আমি কাউকে বেবিসিটার বানিয়ে রাখিনি যে সবকিছুর কৈফিয়ত দিয়ে আসতে হবে। আমার মাথা তখন ঠিক ছিল না, তাই চলে এসেছিলাম। নাও এভরিথিং ইজ অল সেট। ফারহান এবার বিদ্রূপের সুরে বলল, বাহ, মেজাজ ঠিক ছিল না বলে সব মাঝপথে ছেড়ে চলে গেলি, আর আমি হয়ে গেলাম সার্কাসের জোকার। দারুণ ব্যবস্থা। তা বাড়িতে গিয়ে কার উপর মেজাজ ঠান্ডা করছিস? যে আরবানের ডিকশনারিতে নারী শব্দটা ছিল অ্যালার্জি, সেই আরবানের দুনিয়ায় কে এই রহস্যময়ী যে সোজা বেডরুমে থেকে ড্রয়িং রুমে দাপিয়ে বেড়াচ্ছে? আরবান চোয়াল শক্ত করে বলল, বাজে বকা বন্ধ কর ফারহান। ফারহান হাসল, তবে দমল না। হ্যাঁ, এখন তো আমার কথাই বাজে লাগবে, তবে তোর ওপর থেকে এত সহজে রাগ করবে না। একটা শর্তে তোকে মাফ করতে পারি। আজ তুই আমাকে ট্রিট দিবি। আমি এখনই তোর বাসায় আসছি। ফোন রাখলাম। একদম আমার বাসায় আসবি না, আরবান চেঁচিয়ে বলে উঠলেও বিশেষ লাভ হলো না। তার আগেই কল কেটে দিয়েছে ফারহান। বিরক্ত হয়ে ফোনটা পাশে রাখলো সে। এই লোকগুলো তার কোনো কথা শোনে না। এই যে কতক্ষণ আগে ওই মেয়েটাকে কফি বানাতে পাঠালো, অথচ এখনো কোনো খবর নেই। সে কি সত্যিই কফি বানাতে গেছে, নাকি তেজ দেখিয়ে নিজের রুমে গিয়ে বসে আছে কে জানে। আরবান সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করলো। এদিকে আয়াত কফিতে ইচ্ছে মতো কফি পাউডার মিশিয়ে একটা তিতকুটে পানীয় তৈরি করছে। আরবানের রুমের দিকে যাওয়ার সময় সিঁড়ির সেই জায়গাটায় তার চোখ পড়ল, যেখানে কিছুক্ষণ আগে আরবান তাকে দেওয়ালের সাথে চেপে ধরেছিল। আয়াত লক্ষ্য করলো সাদা দেওয়ালে হালকা লালচে রক্তের ছাপ লেগে আছে। এই দাগ এখানে কিভাবে এলো, তা ভেবে আয়াতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সিঁড়ি বেয়ে সে আরবানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। আয়াত ভেতরে পা রাখলো। বিশাল রুমটি গাঢ় ধূসর আর কালো রঙে সজ্জিত, যা চারদিকে এক ধরনের গাম্ভীর্য আর বিষণ্ণতা ছড়িয়ে রেখেছে। সোফায় চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে আছে আরভান। আকস্মিক আয়াতের চোখ গেল আরভানের বাম হাতের দিকে। শার্টের হাতা গুটানো হাতের তালু থেকে লম্বা কবজি পর্যন্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। ক্ষতটা বেশ গভীর, সম্ভবত দেয়ালের সাথে সজোরে হাত চেপে ধরার কারণে শুকিয়ে যাওয়া রক্ত চুইয়ে আবারও তাজা রক্ত বের হয়েছে। আয়াতের বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে আরবানের সামনে গিয়ে কফিটা টেবিলের ওপর রাখল। চলে যেতে চেয়েও তার পা সরল না। কারো প্রতি ঘৃণা থাকলেও তার রক্তমাখা ক্ষত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কঠিন হৃদয় আয়াতের নয়। মানুষটা কি পাথর? অন্যের কষ্টের কথা না হয় সে বাদ দিল, নিজের শরীরের ব্যথার প্রতিও কি তার কোনো অনুভূতি নেই? আয়াত আশেপাশে তাকিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। বুক সেলফের পাশে নজর পড়ল একটি সাদা বক্স এবং তার পাশে কতগুলো ছড়ানো ঔষধ দেখতে পেল। তার পাশেই পড়ে আছে একটা মেডিকেল রিপোর্ট, যাতে বড় বড় অক্ষরে কিছু একটা লেখা। কৌতূহলবশত আয়াত হাত বাড়িয়ে সেই রিপোর্টটা ধরতে যাবে, ঠিক তখনই আরবান ঘরে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলল। আয়াতকে বুক সেলফের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলল, ওখানে কি করছো তুমি? আয়াত চমকে উঠল, কিন্তু এবার সে ভয় পেল না। সে দ্রুত ফার্স্ট এইড বক্সটা হাতে নিয়ে নিঃশব্দে আরবানের পাশে গিয়ে বসল। কোনো রকম বাক্য ব্যয় ছাড়াই সে আরবানের রক্তাক্ত হাতটা নিজের হাতের ওপর তুলে নিল। আরবান অবাক চোখে তার সামনে বসা এই অবাধ্য মেয়েটিকে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে সে এবার হাতটা সরিয়ে নিল। আয়াত তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, আমি জানতাম আপনি অত্যন্ত নিজ মনের মানুষ, তবে এখন মনে হচ্ছে আপনি একজন কাপুরুষও বটে।
নিশ্চয়ই আত্মহত্যার চেষ্টা করেছিলেন, না হলে এভাবে কারোর হাত কাটে না। সামান্য আরেকটু গভীরে গেলেই তো রগটা কেটে যেত। মিস্টেক করে ফেললেন বোধহয়। এখন কি অস্বীকার করবেন যে এটা আপনি নিজে করেননি? তার কথায় আরভান ম্লান হাসল। অত্যন্ত নিষ্ক্রিয় গলায় বলল, তুমি ভুল বুঝছো আয়াত। আত্মহত্যার মতো সস্তা কাজ আরভান চৌধুরী করে না। আমি শুধু আমার শরীর থেকে ওই বিষাক্ত রক্তটুকু বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। তোমার মতো কেউ না কেউ এসে রক্তঝরা থামিয়ে দেয়। আয়াতের হাত থমকে গেল। এই মানুষটার প্রতিটি কথা যেন এক একটি দুর্ভেদ্য প্রহেলিকা। মানুষের রক্ত আবার বিষাক্ত হয় কিভাবে? আর চাইলেই কি শরীর থেকে রক্ত বের করে দেওয়া যায়? হাজারো প্রশ্ন মনের কোণে উকি দিলেও সে তার ঠোঁটের আগায় আসতে দিল না। একবার আরভানের দিকে তাকিয়ে আবারও ব্যান্ডেজ করায় মন দিল। আরভান তার নিষ্ক্রিয় চাহনি আয়াতের মুখে স্থির রেখে বলল, তুমি বড্ড বোকা শাহরিয়ারের জান পাখি। বারবার নিজের ইচ্ছায় আমার নিষিদ্ধ সীমানায় চলে আসছো। ভুল করেও যদি আমার প্রেমে পড়ে যাও তবে ধ্বংস তোমার জন্য অনিবার্য। আয়াত মুখ না তুলেই অবজ্ঞার সাথে উত্তর দিল, আপনার মতো জঘন্য লোকের প্রেমে আয়াত মরে গেলেও পড়বে না। নিজের ওপর আপনার আত্মবিশ্বাস একটু বেশিই মনে হচ্ছে। আরবান শব্দ করে হেসে উঠল। কিছুটা ঝুঁকে আয়াতের মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। আয়াতের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আরভানের এই চাউনি অত্যন্ত প্রখর এবং অবাধ্য। আয়াত অস্বস্তিতে আর বিরক্তি নিয়ে বলল, আমার দিকে ওভাবে তাকিয়ে থাকবেন না। আরভান আয়াতের অস্বস্তি দেখেও চাউনি সরালো না, বরং ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলল, তোমার হার্টবিট বোধহয় খুব ফাস্ট চলছে আয়াত। মনে হচ্ছে এখনই সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অবশ্য দোষ তোমার নয়। তোমায় পাগল করে দেওয়ার জন্য আমার এক পলক দৃষ্টিই যথেষ্ট। তাই যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও তবে সাবধান হও। কারণ আমার এই চোখের নেশায় একবার ডুব দিলে ফেরার কোনো রাস্তা খুঁজে পাবে না। বিষাক্ত সাপের যেমন মায়াবী রূপ থাকে, আমিও ঠিক তাই। সময় থাকতে আমার থেকে দূরে থাকো। কথাটা শেষ করে আরবান ঝট করে হাত সরিয়ে নিল। টেবিল থেকে কফির কাপটা তুলে এনে এক চুমুক দিতেই তার পুরো মুখ কুঁচকে গেল প্রচন্ড তিতকুটে স্বাদে। আয়াত ভেবেছিল আরবান হয়তো এখন রেগে চিৎকার করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সে হেসে ফেলল। ম্লান হেসেই বলল, এক্স্যাক্টলি, এই মুহূর্তের ঠিক এই তিতকুটে জিনিসটারই প্রয়োজন ছিল আমার। অনেক ধন্যবাদ তোমাকে আয়াত। আরবানের এই খামখেয়ালি আচরণ আয়াতের সহ্য হলো না। বাংলাদেশে দেখা সেই নিষ্ঠুর আরবান আর অস্ট্রেলিয়ার এই আরবানের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। এই মানুষটার চারিত্রিক বৈপরীত্য আয়াতকে বারবার বিভ্রান্ত করছে। আয়াত রাগে আরবানের হাত থেকে মগটা টেনে নিতে গেলেই বিপত্তি ঘটল। আরবান ঝট করে আয়াতের হাত ধরে নিজের দিকে টান দিল। টান সামলাতে না পেরে ধোঁয়া ওঠা গরম কফির মগ উল্টে পড়ল আরবানের গায়ের উপর। আয়াত আঁতকে উঠে দিশেহারা হয়ে নিজের ওড়না দিয়ে আরবানের বুক মুছতে শুরু করল। সে ভয়ে আর উৎকণ্ঠায় কাঁপা গলায় বলল, আমি আমি বুঝতে পারিনি। আমি জাস্ট মগটা সরাতে চেয়েছিলাম। সে আবারও বরফ আনতে ছুটতে গেলে আরবান তাকে হ্যাঁচকা টানে একদম নিজের নিবিড় সান্নিধ্যে নিয়ে এলো। দুই হাতের বেষ্টনীতে তাকে আটকে নিল সে। আয়াত ছাড়ানোর জন্য ছটফট করে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। বরফ দিতে হবে, নয়তো ফোসকা পড়ে যাবে। আরবান ওকে আরো শক্ত করে ধরে রাখলো। কিছুক্ষণ পর আয়াতের ছটফটানি যখন ক্লান্তিতে থেমে গেল, আরবান আয়াতের কানের কাছে মুখ নামিয়ে আনলো। আয়াতের কম্পিত নারীসত্তা টের পেল এই মানুষটা যেন তার দুর্বলতাগুলো খুব সূক্ষ্মভাবে পড়তে পারছে। আয়াতের চোখ ভিজে উঠল। আরবান আলতো স্বরে বলল, কাঁদছো কেন আয়াত? পুড়ছে তো আমার শরীর। তোমার চোখে পানি কেন? আয়াত লাল চোখে আরবানের দিকে তাকিয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলল, আপনি আমার জীবনে এক দমকা ঝোড়ো হাওয়া, যার নিমিষেই আমার সাজানো স্বপ্নগুলোকে তছনছ করে দিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে, নিঃশ্বাসের ছন্দ এলোমেলো করে দিয়েছে। আপনি একদিকে অপমানের বিষে আমার নীল হওয়া দেখছেন, আবার অন্যদিকে আপনার ওই বরফ শীতল চাহনি দিয়ে আমায় পাথর বানিয়ে দিচ্ছেন। বলতে পারেন ঠিক কোন অপরাধে আমাকে এভাবে তিলে তিলে শেষ করছেন?
এ কেমন অদ্ভুত খেলা খেলছেন আপনি? আরবান বিষণ্ণ চোখে আয়াতের দিকে তাকালো। তার ভেতরেও তখন এক প্রলয় চলছে। সে আয়াতের চোখের পানি মুছে দিয়ে ধরা গলায় বলল, তোমার ওই চোখের পানি আমার সবচেয়ে বড় দুর্বলতা আয়াত। অথচ একদিন এমন সময় আসবে যেদিন কাঁদবে, যন্ত্রণায় বুক ভেঙে আসবে তোমার। অথচ সেদিন তোমার চোখের পানি আমায় কষ্ট দিবে না, বরং তা তৃপ্তি হয়ে আমার ঠোঁটে হাসির কারণ হবে। সেদিনই হবে আমাদের চূড়ান্ত পরিণতি। আয়াত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আরমান কি তাকে কোনো অভিশাপ দিচ্ছে, নাকি কোনো ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে? আরমান আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মুহূর্তেই আরমানের সুর বদলে গেল। ক্ষণিকের জন্য তার কণ্ঠে এক গভীর আকাঙ্ক্ষা ঝরে পড়ল। চলো না আয়াত, এই মিথ্যে রাগ অভিমান ভুলে তোমার ধূসর জীবনটা খুশিতে ভরিয়ে দেই। আমার এই ক্ষণিকের বাস্তবতায় তুমি কি আমার সঙ্গী হবে? আমার এই শক্ত আঙুলগুলোর ভাঁজে তোমার ছোট্ট নরম আঙুলগুলো কি একবার গেঁথে দেবে? আমার এই শক্ত রূঢ় আঙুলগুলোর ভাঁজে পরম নির্ভরতায় থাকুক তোমার ওই ছোট্ট নরম আঙুলগুলো। পাশাপাশি দাঁড়িয়ে আমরা কেবল জীবনের শেষ সূর্যাস্তটা দেখব। যাবে আমার সাথে সেই অনিশ্চিত পথে, যেখানে কোনো পিছুটান নেই, কেবল নিস্তব্ধতা আছে। আয়াত বিস্ময়ে আরবানের দিকে তাকিয়ে রইল। এই আরবান তার কাছে বড্ড অচেনা। সে এমন করে কথা কেন বলছে? কিন্তু পরক্ষণেই আরবান যেন নিজের ঘুরে ফিরে এলো। সে আয়াতের বাঁধন আলগা করে দিয়ে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, আমার থেকে দূরে থাকবে আয়াত, এটাই শেষবার। এরপর আমাকে যদি তোমার সামনে মরণ যন্ত্রণায় কাতরাতেও দেখো, তাহলেও দয়া দেখিয়ে আমার আশেপাশে আসবে না। এখনই আমার রুম থেকে বের হও। আয়াতের শরীর মুহূর্তেই শক্ত হয়ে গেল। এক তীব্র অভিমান তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কত বড় বোকা সে! কেন বারবার এই দুমুখো মানুষের মায়ায় সে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে? যার চোখ এবং ঠোঁট সম্পূর্ণ বিপরীত মেরুতে বাস করে। এই তো কয়েক মুহূর্ত আগে লোকটার চোখ দুটো যেন নিঃশব্দে তাকে কাছে আসার এক করুণ আকুতি জানাচ্ছিল। অথচ এখন তার বিষাক্ত ও কর্কশ স্বর তাকে দূরে ঠেলে দিচ্ছে। এই মানুষটার দৃষ্টির ভাষা আর মুখের ভাষা কেন কখনো এক হয় না? কেন তার ঠোঁট যা অস্বীকার করে, তার চোখের মণি ঠিক তার উল্টোটা বলে ওঠে? আয়াতের মনে হলো এই রহস্যময় গোলাকার ধাঁধায় পড়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে। ঠিক তখনই দরজায় ডোরবেলের কর্কশ আওয়াজ হলো, যা রুমের গুমোট নিস্তব্ধতাকে চিরে দিল। আরবান আয়াতের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে ফারহান এবং তার ঠিক পেছনে এক নারী।